হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দি জিওগ্রাফার কর্নার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, 16 তারিখে আনসার কি দেখার পরে আপনারা মন খারাপ করে ফেলেছেন বা হতাশাগ্রস্ত হয়ে গেছেন, কারণ আপনাদের স্কোর যখন 53 বা 54 আসছিল, সেখানে কমে গিয়ে 50 চলে আসছে বা 51 হয়ে গেছে। তো এগুলো কেন হচ্ছে? এগুলো মানে যে কোশ্চেন্সগুলো রয়েছে, যে কোশ্চেনের কারণে আপনাদের অ্যান্সারগুলো মানে স্কোর কমে গেছে, সেটা আলোচনা করব। আর আপনারা চিন্তা করবেন না, এগুলো কোশ্চেন যদি চ্যালেঞ্জ করেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের 3-4টে, কেন 3টে তো কোশ্চেন্স রয়েছে এমন, 100% আপনার অ্যান্সার কি চেঞ্জ হবে, যে স্কোরগুলো আপনারা পেয়ে যাবেন। অতএব আপনাদের সবার স্কোর বাড়বে, চিন্তা করবেন না, ঠিক আছে? তো এখানে আমরা অ্যারাউন্ড 3-4টে কোশ্চেন্স রয়েছে যেগুলো অবজেকশন করার যোগ্য, সেগুলো আমরা এখানে আলোচনা করে নিব। তো এখানে আমরা জিওগ্রাফি কোশ্চেন্স নিয়েই আলোচনা করব, যেটা 9-10-এ জিজ্ঞেস করা হয়েছিল। ওকে, তো আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটি এন্ড পর্যন্ত দেখুন, আপনারা কিন্তু অবশ্যই কিন্তু বেনিফিট পাবেন। তো চলে যাই আমরা কোশ্চেনে। হ্যাঁ, কোশ্চেন শুরু করার আগে আপনাদের বলে দিই, আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের কিন্তু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন বা লিঙ্ক জয়েন করতে পারবেন। এবং পিডিএফ যদি নিতে চান, এই আমরা যে ভিডিওটি আলোচনা করছি এই পিডিএফটি বা ডকুমেন্টটি যদি নিতে চান, তাহলে সেই লিঙ্কটাও কিন্তু ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো চলেন শুরু করা যাক। সো কোশ্চেন শুরু করার আগে আপনাদের বলে দিই, আমরা যে কোশ্চেনগুলো আলোচনা করব সেটার কিন্তু প্রুফ রয়েছে, সমস্ত কিছু আমরা এভিডেন্স দিয়ে এখানে আলোচনা করব। আর এভিডেন্সগুলো কিন্তু সমস্ত কিছু স্ট্যান্ডার্ড বুক, ঠিক আছে? এগুলো আমরা সমস্ত কিছু দেখে নিব। সো আমরা ফার্স্ট কোশ্চেন দেখে নিচ্ছি। প্রথম কোশ্চেন হচ্ছে আমাদের, পৃথিবীর ভূত্বকের কোন অংশের ঘনত্ব সর্বাধিক? তো এখানে আর্থ ক্রাস্টের ডেনসিটি জিজ্ঞেস করা হয়েছে, কার সব থেকে বেশি বা হাইয়েস্ট। তো এটার অ্যান্সার কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে কেন্দ্রমণ্ডল, যা পুরোপুরিভাবে ভুল। কেন্দ্রমণ্ডল কিন্তু হবে না, কারণ এখানে জিজ্ঞেস করেছে আর্থ ক্রাস্ট বা ভূত্বক, পৃথিবীর ভূত্বক যেহেতু বলা হয়েছে, সেহেতু ভূত্বক যেহেতু দেখুন, কোর তো এই ভূত্বকের কোনো অংশ না, ভূত্বকের অনেক ভিতরে তো এটা, ইন্টেরিয়র পার্ট রয়েছে এটা আর্থের। তার জন্য এখানে অ্যান্সারটা হয়ে যাবে মহাসাগরীয় ভূত্বক। এটা কিন্তু আপনারা মার্কস সবাই পেয়ে যাবেন, যারা মহাসাগরীয় ভূত্বক করে এসছেন, ওসিয়ানিক ক্রাস্ট করে এসছেন, চিন্তার কোনো কারণ নেই, আপনারা 100% এটার মার্কস পেয়ে যাবেন, ঠিক আছে? যেটা আপনাদের কমে গেছে সেটা আপনাদের বেড়ে যাবে। তো এখানে আমি দুটো প্রুফ অ্যাড করে রেখেছি এই কোশ্চেনের জন্য, আমরা দেখে নিই। তো ফার্স্ট যে প্রুফের এখানে অ্যাড করা রয়েছে, এটা বইটা দেখতে পাচ্ছেন, সার্টিফিকেট অফ ফিজিক্যাল অ্যান্ড হিউম্যান জিওগ্রাফি বাই গো চিলিয়ং, ঠিক আছে? এই বইটা খুবই একটি জনপ্রিয় বুক। আপনারা যারা সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশন করে, তারা কিন্তু এই বইটা বেশি ইউজ করে, আমি দেখেছি। জিওগ্রাফির স্টুডেন্টরাও মানে আমরাও ইউজ করি, কিন্তু ওদের মধ্যে বেশি মানে এই চাহিদাটা বেশি দেখতে পেয়েছি এই বইটা ইউজ করতে। তো আমরা পরে আলোচনা করবো এইসব জিনিস নিয়ে। তো আমরা এখানে মূলত অ্যান্সার কিটা মানে এটা দেখে নিই, প্রুফটা দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন যে চ্যাপ্টারটার নাম রয়েছে আর্থ ক্রাস্ট, ঠিক আছে? আর্থ ক্রাস্টের ভিতরে যদি আমরা এই পোর্শনটুকু দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে জিনিসটা কি লেখা রয়েছে। ওকে, তো আমরা দেখে নিচ্ছি, এখানে আমাদের জুম করা রয়েছে। ওকে, তো দেখতে পাচ্ছেন, দ্য আর্থ ইজ মেড অফ সেভারাল কনসেন্ট্রিক লেয়ার্স। তো আউটার লেয়ার যেটা রয়েছে ইজ দ্য আর্থ ক্রাস্ট। তো আমরা সবাই জানি যে উপরে যেটা লেয়ার সেটা হচ্ছে আর্থ ক্রাস্ট, আর আর্থ ক্রাস্টের দুটো লেয়ার রয়েছে, একটা হচ্ছে ওসিয়ানিক আর একটা কন্টিনেন্টাল। তো কন্টিনেন্টালটা হালকা, ঠিক আছে, আর যেটা ওসিয়ানিক রয়েছে সেটা ভারী। তো এখানে সমস্ত কিছু রয়েছে দেখতে পাচ্ছেন। তো এখানে ওসিয়ানিক যে ফ্লোটা রয়েছে, যেহেতু আমরা জানি ওসিয়ান সীমা দ্বারা গঠিত, সীমা বলতে আয়রন বা ম্যাগনেসিয়াম, আয়রন এবং ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত, তার জন্য তুলনামূলকভাবে ভারী। আর সেটা যেটার ডেন্সিটি হয়ে যাবে 3 বা 2.9। এই বইয়ে 3 রয়েছে, বাট অন্যান্য বইয়ে আপনি 2.9 পেয়ে যাবেন। আর যেটা আপনার রয়েছে কন্টিনেন্টাল ক্রাস্ট, সেটার ডেন্সিটি হয়ে যাবে আপনার 2.7। তো এখানে অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি যে ওসিয়ানিক যে ফ্লোটা রয়েছে বা ওসিয়ানিক যে ক্রাস্ট রয়েছে সেটার ডেন্সিটি বেশি। তো এখানে একটা প্রুফ হয়ে গেল। আর এখানে দেখতে পাচ্ছেন যে আর্থ ক্রাস্টের নিচে এখানে দেখুন লেখা রয়েছে এই লাইনটাতে, ইমিডিয়েটলি বেনিথ দ্য ক্রাস্ট অর লিথোস্ফিয়ার ইজ মেন্টাল।
তো ক্রাস্টের নিচে যে লেয়ারটা রয়েছে, ওকে, এখানে আমি দেখি যে ডায়াগ্রামে সাপোজ করুন যে এটা হচ্ছে উপরের পোর্শনটুকু ক্রাস্ট, তো এরপরে যে নিচের টুকু লেয়ার রয়েছে সেটা হয়ে গেল মেন্টাল, এইটুকু হচ্ছে মেন্টাল, আর এর নিচেটুকু রয়েছে আপনার কোড। কিন্তু আমাদের কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে উপরে পোর্শনটুকু, ঠিক আছে। তো এখানে একটা প্রুফ অ্যাড করা হয়েছে আপনাদের জন্য সুবিধার্থে। আর একটা রয়েছে, সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ক্লাস 8 এর যে বুক রয়েছে আমাদের পৃথিবী, আর আমাদের পৃথিবীর ভিতরে যে চ্যাপ্টারগুলো রয়েছে পৃথিবীর অন্দরমহল, এই চ্যাপ্টারে কিন্তু আপনি প্রুফ পেয়ে যাবেন ভূত্বক, ঠিক আছে। ভূত্বকের যে লেয়ারগুলো রয়েছে সেই লেয়ার প্রথমে এখানে দেখতে পাবেন, এখানে দেখুন যে হাইলাইট করা রয়েছে, সেখানে কিন্তু আপনারা পুরোপুরিভাবে এই প্রুফটা কিন্তু কমিশনকে দেখাতে পারবেন, যখন চ্যালেঞ্জ করতে পারবেন তখন এগুলো অ্যাড করতে পারবেন। তো এখানে পুরোপুরিভাবে লেখা রয়েছে যে ওসিয়ানিক ফ্লোর তুলনামূলকভাবে ভারী, এখানে দেখতে পাচ্ছেন সিলিকা এবং ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত হওয়ায় এই তুলনামূলকভাবে ভারী, এবং এর ঘনত্ব দেখুন এখানে 2.9 রয়েছে, 2.9 ঘনত্ব। আর সিমা বা সিয়াল যেটা আমাদের কন্টিনেন্টাল গ্রাস, সেটা তুলনামূলকভাবে হালকা এবং গ্রানাইট জাতীয় শিলা দ্বারা গঠিত। তো এখানে আর কোনো ডিসকাশন করার কোনো কথাই না। তো এখানে আমরা অবভিয়াসলি সবাই আশা করি অবজেকশন করবে এটা, এবং সবাই নম্বর পেয়ে যাবে। আপনারা বেশি বেশি করে কিন্তু অবজেকশন করবেন, তাহলে আপনাদের সেই কোশ্চিনের মানে অ্যাকসেপ্টেবল যে পার্সেন্টেজ সেটা বেড়ে যাবে, মানে গ্রহণ করবে সবাই, মানে কমিশন। যত বেশি আপনারা করবেন অবজেকশন করবেন, তত বেশি সেটার প্রাধান্যতা পাবে। তো আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে। সো আমরা দ্বিতীয় কোশ্চেনটি দেখে নিচ্ছি। দ্বিতীয় কোশ্চেনে দেখুন, তাপবিদ্যুৎ উৎপাদন জলবিদ্যুৎ উৎপাদনের চেয়ে বেশি উপস্থাপনযোগ্য কেন? বা ইংরেজিতে দেখছি, দেখুন, হোয়াই ইট ইজ ইজিয়ার টু সেট আপ এ থার্মাল পাওয়ার প্ল্যান্ট কম্পেয়ার টু এ হাইডাল পাওয়ার প্ল্যান্ট। তো থার্মাল পাওয়ার প্ল্যান্ট এস্টাবলিশ করতে বা সেট আপ করতে কেন অত সহজেই মানে করা যায় অ্যাজ কম্পেয়ার টু হাইডাল পাওয়ার প্ল্যান্ট বা জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হচ্ছে তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কেন সহজে আপনি করতে পারেন? তো বেসিক্যালি এখানে যে অ্যান্সার কি দিয়েছে কমিশন, সেটার হয়ে দিয়েছেন কমিশন সি নাম্বার অপশান, তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ব্যয় অপেক্ষাকৃত কম। এটা কিন্তু মোটেও না। দেখুন এখানে কি বলা হয়েছে যে চিপার টু সেট আপ এ থার্মাল পাওয়ার প্ল্যান্ট, এটা কিন্তু সত্য না বন্ধুরা। দেখুন থার্মাল পাওয়ার প্ল্যান্ট এস্টাবলিশ করতে কিন্তু অনেকটাই খরচ হয়, ব্যয়বহুল হয়। কারণ দেখুন কয়লা হোক বা ন্যাচারাল যেগুলো রয়েছে এনার্জি রয়েছে, কয়লা, পেট্রোলিয়াম বা ন্যাচারাল গ্যাস, এগুলো থেকে যে আমাদের থার্মাল পাওয়ার প্ল্যান্ট মানে থার্মাল বিদ্যুৎ যে উৎপাদন হয়, সেগুলো উৎপাদন করতে কিন্তু প্রচুর খরচ হয়। কিন্তু এখানে যে বেস্ট অ্যান্সার হবে সেটা হয়ে যাবে, কিন্তু এটা কাটিয়ে দিই তাহলে বুঝতে পারবেন, অপশন নাম্বার ডি। যারা যারা অপশন নাম্বার ডি করে এসছেন তারা কিন্তু এটা 100% আপনারা মার্কস পেয়ে যাবেন। কারণ দেখুন তাপবিদ্যুৎ উৎপাদনে ঋতুভিত্তিক কোনো তারতম্য হয় না। there is no seasonal variation in the generation of thermal power plant। তো থার্মাল পাওয়ারে কি হয়, কোনো ঋতুর উপরে আমরা ডিপেন্ড করি না। কিন্তু যদি জলবিদ্যুতের উপরে ডিপেন্ড করি, জলবিদ্যুৎ কিন্তু অনেকটাই আপনার সিজনের উপরে ডিপেন্ড করে। যেমন বর্ষার সময়ে নদীগুলোতে বেশি বৃষ্টি হয়, মানে বেশি জল পায়, জল থাকে বলে আপনাদের জলবিদ্যুৎ উৎপাদনে মানে সহজ হয়, ঠিক আছে, মানে জলবিদ্যুৎ তখন বেশি পাওয়া যায়। কিন্তু যখন খরা হয় বা উইন্টার সিজনে যখন বৃষ্টিপাত হয় না, তখন কিন্তু নদীগুলোতে জল না থাকায় জলবিদ্যুৎ উৎপাদন করা মানে কঠিন হয়ে যায়, সহজে হয় না। কিন্তু তাপবিদ্যুৎ তাপবিদ্যুৎ যখনই উৎপাদন করি, সেগুলো কিন্তু ঋতুর কোনো বা সিজনের উপরে ডিপেন্ড করে না। এটা সাধারণত যে র মেটেরিয়াল যেমন রয়েছে আপনার কয়লা, তেল, এগুলোর উপরে ডিপেন্ড করছে, ন্যাচারাল গ্যাস। তো আমরা এখানে প্রুফটা দেখে নিচ্ছি। হ্যাঁ, এখানে দুটো প্রুফ আমি অ্যাড করে রেখেছি। ফার্স্ট যে প্রুফ, এটা আমাদের পুরাতন সিলেবাসের ভূগোল, দেখতে পাচ্ছি আধুনিক ভূগোল নবম এবং দশম শ্রেণীর জন্য ভট্টাচার্য, বসু এবং এইচ এই লেখকের লেখা। তো দেখুন এখানে একটা ডায়াগ্রাম করা রয়েছে, এখানে পার্থক্য রয়েছে তাপবিদ্যুৎ এবং জলবিদ্যুৎ। যদি আপনারা এটা পড়েন তাহলে 100% শিওর হয়ে যাবেন যে উত্তরটা কিন্তু আমাদের অপশন নাম্বার ডি হবে। কারণ এখানে দেখুন লেখা রয়েছে যে কয়লা, খনিজ তেল এবং স্বাভাবিক গ্যাস প্রভৃতি তাপবিদ্যুৎ শক্তির অন্যতম উৎস, এবং জলবিদ্যুৎ উৎপাদনের উৎস হলো বেগবতী জলধারা।
তাছাড়া এখানে দেখে যে কি লেখা রয়েছে, ভারতের তাপবিদ্যুতের ব্যবহার সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় এবং জলবিদ্যুতের যথেষ্ট কম রয়েছে ইউজ। তারপর দেখুন তাপবিদ্যুৎ শক্তির উৎপাদন যথা এগুলো যেগুলো রয়েছে প্রতিনিয়ত পরিবহন করতে হয়, যেমন কয়লা, খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস এগুলো বহন করতে হয়, যার জন্য পরিবহন ব্যয় বেশি হয়। আমি এখানে আপনাদের তাড়াতাড়ি বলে দিচ্ছি কারণ অনেক লেন্দি হয়ে যাবে তাহলে ভিডিওটা। তো এখানে দেখুন তাছাড়া উৎপাদন করতে অনেক নিয়মিত ব্যয় হয়, যেহেতু এগুলো নন রিনিউয়েবল রিসোর্স, যেগুলো আবার জেনারেট করতে পারবো না, সেহেতু এগুলো বিনাশ হয়ে যায়, তার জন্য এর খরচ কিন্তু অনেকটা হয়ে যায়। যেমন রক্ষণাবেক্ষণ বা অবজারভেশন করার জন্য কিন্তু অনেকটা খরচ হয়। তো এখানে কিন্তু অনেকটাই খরচের ব্যাপার রয়েছে তাপবিদ্যুতে, আর জলবিদ্যুতে খরচের ব্যাপারটা নেই, ঠিক আছে, এখানে তুলনামূলকভাবে খরচটা কম হয়। ওকে, কিন্তু এখানে আপনার সব থেকে বেশি যে ডিপেন্ডেবল সোর্স হলে জলবিদ্যুতের, সেটা হচ্ছে জল। কিন্তু নদীতে জল সব সময় থাকে না বলে কিন্তু তাপ বিদ্যুৎটা ইজিলি আমরা উৎপাদন করতে পারি। এবং নেক্সট যে আমরা প্রুফটা অ্যাড করে রেখেছি সেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আলকা গৌতমের বুক, জিওগ্রাফি অফ রিসোর্সেস এক্সপ্লয়টেশন অ্যান্ড কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। তো এই বইটা যথেষ্ট আপনার অথেন্টিক একটা বুক। এই বইয়েও কিন্তু আইডিয়াল কন্ডিশন দেখতে পাচ্ছেন হাইড্রো ইলেকট্রিসিটি তৈরি করার। এখানে ভেলোসিটি অফ স্ট্রিমের কথা বলা হয়েছে, এবং দেখুন মোস্ট অফ দ্য রিভার্স আর সাবজেক্ট টু প্রোনাউন্সড সিজনাল ফ্ল্যাকচুয়েশন টু ভলিউম ইন ভলিউম। দেখুন সিজনাল ফ্ল্যাকচুয়েশন হয় নদীতে, এর জন্য কিন্তু অনেকটাই ব্যাহত হয় জলবিদ্যুৎ উৎপাদনে, ঠিক আছে। তো এখানে সিজনাল কথাটাও কিন্তু বলা হয়েছে, দেখতে পাচ্ছেন দেয়ার ইজ নো সিজনাল ভেরিয়েশন। কিন্তু সিজনাল ভেরিয়েশন কোথায় হয়? হাইডাল পাওয়ার বা জলবিদ্যুৎ উৎপাদনে কিন্তু সিজনাল ভেরিয়েশনটা আমরা বেশি লক্ষ্য করি, কিন্তু থার্মাল পাওয়ার প্ল্যান্টে কিন্তু কোনো সিজনাল ভেরিয়েশন হয় না। প্রতি ঋতুতে গ্রীষ্ম হোক, বর্ষা হোক, শীত হোক, গরম হোক, সব সময় কিন্তু আমরা থার্মাল পাওয়ার জেনারেট করতে পারি। তো এই কোশ্চিনটার মোস্ট অ্যাকসেপ্টেবল উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, ঠিক আছে। এটার অ্যান্সার কি অবশ্যই চেঞ্জ হবে এবং অ্যান্সার মার্কস কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং আমরা থার্ড কোশ্চিনে চলে যাই। এই কোশ্চিনটা যে মোনেক্স রিলেটেড যে কোশ্চিন রয়েছে, কোশ্চিনটাতে আমার মনে হচ্ছে অপশনগুলো দিতেই ভুল হয়ে গেছে। আমরা যে প্রুফ অ্যাড করে রেখেছি এখানে, সেই প্রুফগুলো যদি দেখি তাহলে কিন্তু আপনারা সবাই আমার সঙ্গে সহমত হতে পারবেন। তো এখানে দেখুন কি কোশ্চিনে রয়েছে, ভারত এবং সোভিয়েত বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টায় মোনেক্স সঞ্চালিত হয় কোন সালে? মনসুন এক্সপেরিমেন্ট বা মনসুন এক্সপেডিশন চালু হয়, যেটা আমাদের ভারত এবং সোভিয়েত ইউনিয়নের দ্বারা, সেটা রয়েছে 1973 সালে হয়েছে, ঠিক আছে। কিন্তু এখানে অপশানে দেখুন, অপশানে 1973 নেই, কিন্তু কমিশন যেটা অ্যান্সার দিয়েছেন সেটা হচ্ছে 1979 বা 1979 সালে, ঠিক আছে। অপশন নাম্বার বি দেওয়া হয়েছে কারেক্ট অ্যান্সার। কিন্তু এখানে 1979 কথাটা বলা হয়নি, এখানে তো মূলত ভারত এবং সোভিয়েত বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টায় মোনেক্স কবে অর্গানাইজড হয় সেটা কথা বলা হয়েছে। যদি আমরা সাবিন্দ্র সিং বা আরো অন্যান্য লেখকের বই দেখি, তখন আমরা দেখতে পাবো যে এটার ইয়ারটা রয়েছে 1973 বা 1973, কিন্তু অপশানে দেখুন 1973 কোনো জায়গাতে নেই। তার জন্য দেখুন আমার মনে হচ্ছে এই কোশ্চেনের মার্কসটা কিন্তু সবাই পাবে, যে করেছে অ্যান্সার কি, ঠিক আছে, যে অ্যাটেম্প করেছে, যে অ্যাটেম্প করেনি, যে ভুল অ্যাটেম্প করেছে, আমার মনে হচ্ছে সবাই এটার মার্কসটা পেয়ে যাবে আমার মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই লিখে জানান। এবং দেখুন এই প্রুফটা আমরা দেখে নিচ্ছি। সো এখানে ফার্স্ট যে প্রুফ অ্যাড করা রয়েছে সেটা হচ্ছে প্রফেসর সাবিন্দ্র সিং এর ফিজিক্যাল জিওগ্রাফি থেকে নেওয়া এয়ার প্রেসার অ্যান্ড অ্যাটমসফেরিক সার্কুলেশন, এই চ্যাপ্টারের কিন্তু মোনেক্স এই কনসেপ্টটি আপনি পেয়ে যাবেন, ঠিক আছে, এর অ্যান্সারটি আপনি পেয়ে যাবেন। তো মোনেক্স দেখতে পাচ্ছেন এখানে হাইলাইট করা রয়েছে, রাশিয়ান এবং ইন্ডিয়ান সায়েন্টিস্টদের দ্বারা যেটা অর্গানাইজ হয়েছিল সেটা 1973 সালে, নট 1979, 1979 সালে হয়নি। এটা অ্যান্সার দেখুন কি হবে 1973, বাট আনফর্চুনেটলি এখানে কোনো অপশানই নেই 1973-এর।
তার জন্য আমার মনে হচ্ছে সবাই কিন্তু এটার মার্কসটা পেয়ে যাবেন, ক্রেডিট হয়ে যাবে আপনার সবার। আর যেটা 1900 এখানে দেখুন 79 সাল কথা বলা হয়েছে যেটা কোশ্চেনে, সেটা কিন্তু ইন্ডিয়া আর রাশিয়ান এই দুটো মানে এর দ্বারা অর্গানাইজড হয়নি। যখন এটা দেখুন মনেক্স 1979 সালে যেটা হয়েছিল এক্সপেরিমেন্ট, দেখুন এখানে দেখতে পাচ্ছেন, ইট ওয়াজ অর্গানাইজড জয়েন্টলি বাই গ্লোবাল অ্যাটমসফিয়ারিক রিসার্চ প্রোগ্রাম অ্যান্ড ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্টিফিক ইউনিয়নস। তো এখানে ব্যাপারটা পুরোটাই আলাদা, ঠিক আছে। মনেক্স যে 1979 রয়েছে এটা পুরোপুরিভাবে আলাদা, কিন্তু কোশ্চেনে যেটা জিজ্ঞেস করা হয়েছে রাশিয়া এবং ইন্ডিয়া, সেটা কিন্তু 1973। যদি আমি কোথাও ভুল করি বা যদি মনে হয় আপনাদের যে আমি ভুল বলছি, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি প্রুফ থাকে অবশ্যই কিন্তু প্রুফটাও শেয়ার করবেন। সো আমরা দেখে নিলাম দুটো প্রুফ। আর এই বইটা দেখতে পাচ্ছেন, আমরা এই বইটা নিয়েছি, দেখুন খুল্লার, ডক্টর খুল্লারের বুক ইন্ডিয়া এ কম্প্রিহেন্সিভ জিওগ্রাফি। এই পুরো এই বইটাতে কিন্তু ক্লাইমেট চ্যাপ্টারে এই প্রুফটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, কোশ্চেন নাম্বার 4। সো নেক্সট কোশ্চেন নাম্বার 4 আমরা দেখে নিচ্ছি। এটা বহির্মুখী প্রব্রজন হলে উৎস অঞ্চলে নিম্নলিখিত প্রভাব দেখা যায় না, বা আউট মাইগ্রেশন অফ পপুলেশন উইল নট হ্যাভ দিস ইফেক্ট ইন দি সোর্স রিজন। তো আউট মাইগ্রেশন যদি হয়, যদি পপুলেশন একটা রিজন থেকে অন্য রিজনে চলে যায়, তাহলে কোন এই অপশনগুলোর মধ্যে কোন জিনিসটা আমরা দেখতে পাই না সেটা জিজ্ঞেস করা হয়েছে। ধরুন যে এটা এ নাম্বার রিজন, মানে এটা সোর্স রিজন এ, রিজন বি। তো এখান থেকে পপুলেশন মুভ করছে কোথায়, বি রিজনে। তো এখানে কি বলা হয়েছে যে কোনগুলো দেখা যায় না। তো ফার্স্ট যে প্রথমে যেটা আমি দেখানোর সেটা দেখিয়ে দিই। তো এখানে কমিশনের যে অ্যান্সার সেটা হচ্ছে তীব্র বেকার সমস্যা দেখা যায়, ঠিক আছে। এটা কিন্তু ঠিকই মনে হচ্ছে, কমিশন যে অ্যান্সারটি দিয়েছে এটা মনে হচ্ছে ঠিক আছে, এটা চেঞ্জ হবে না মনে হচ্ছে। এবং কেন হবে না সেটা আমি আপনাদের ডেসক্রাইব করছি। কোথাও যেন আমরা এই কোশ্চেনটা বুঝতে সবারই ভুল হচ্ছে, সেটাই আমি এখানে আলোচনা করে দিচ্ছি। তো প্রথম দেখুন অপশনটা কি রয়েছে, দক্ষ শ্রমিকের অভাব দেখা যায়। তো অবভিয়াসলি যদি সোর্স রিজন থেকে, এটা আমাদের হচ্ছে সোর্স রিজন, তো এখান থেকে যদি পপুলেশন চলে যায় তো দক্ষ শ্রমিকরাই যাবে। সাপোজ দক্ষ শ্রমিক হোক বা ডাক্তার হোক বা ইঞ্জিনিয়ার হোক, এখান থেকে দক্ষ যারা পপুলেশন কাজের সূত্রে বি রিজনে চলে আসবে, সেখানে কিন্তু আমাদের কি হবে, পপুলেশন দক্ষ শ্রমিকের অভাব হবে, এটা কিন্তু দেখা যায়, ঠিক আছে। এটা অ্যান্সার ঠিক আছে, মানে এটা অ্যান্সার হবে না আর কি। নেক্সট দেখি, জনঘনত্ব হ্রাস পায়। হ্যাঁ, যদি সোর্স রিজন থেকে পপুলেশন মুভ করে চলে যায় একটা রিজনে, তাহলে অবশ্যই সেখানকার পপুলেশনের যে ডেনসিটি যেটা আগে ছিল সেটা থেকে হ্রাস পাবে। এবং লাস্ট যে অপশনটা দেখুন, অপশন নাম্বার ডি, উৎসস্থলের অর্থনৈতিক উন্নয়ন ঘটে, এটাও কিন্তু দেখা যায়। এবার এটা কি করে দেখা যায় সেটা আমি বলছি। দেখুন, যখন পপুলেশন একটা রিজন থেকে, ঠিক আছে, মুভ করে অন্য একটা রিজনে চলে যায়, তখন কি হয়, তো যারা যেখানে সাপোজ করুন এখানে সোর্স রিজন বি, মানে রিজন বি এ আসলো পপুলেশন সোর্স রিজন থেকে, তো এখানে এসে তারা কি করবে, ইনকাম জেনারেশন করবে, কাজ করবে। তো ইনকাম যে জেনারেট হবে সেটা তো আবার সোর্স রিজনে তাদের ফ্যামিলিতে প্রোভাইড করবে। সেই কথাটাই কিন্তু বলা হয়েছে, এখানে আমরা বুঝতে ভুল করছি, সেই কথাটাই এখানে বলা হয়েছে যে আমরা যে ইনকাম করব সেটা কিন্তু সোর্স রিজনে সেন্ড করব ফ্যামিলিদের, বাবা মাকে বা যে কোনো লোককে, মানে আত্মীয় স্বজনকে। তখন কি হবে, ইকোনমিক ডেভেলপমেন্ট হবে কিন্তু সোর্স রিজনে। এটা আক্ষরিক ভাবে কিন্তু হয়, কিন্তু আমরা বুঝতে পারছি না, কোশ্চিনটাতে বুঝতে ভুল করছি, তার জন্য আমরা কিন্তু অ্যান্সারটা ডি করে ফেলছি। যদি আমার কথাও বুঝতে ভুল হয় কিন্তু অবশ্যই আপনারা জানাবেন আমি যদি ভুল করি। তো এটাও ঠিক আছে মনে হচ্ছে, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে কমিশন যে অ্যান্সারটা নিয়েছে সেটা আমরা দেখে নিই কতটা ঠিক হচ্ছে। তীব্র বেকার সমস্যা দেখা যায়। দেখুন, সোর্স যে রিজন ছিল, কালারটা চেঞ্জ করিনি আমরা, এই যে সোর্স রিজন, এখানে অলরেডি একটা বেকার সমস্যা ছিল। যেহেতু পপুলেশন মুভ করে চলে গেছে, ঠিক আছে, অন্য জায়গায়, তো এখানে কি হবে,
তীব্র বেকার সমস্যা যেটা রয়েছে, আনএমপ্লয়মেন্ট যেটা রয়েছে, সেটা ইনক্রিজ হবে না, সেটা ডিক্রিজ হবে। ঠিক আছে, এটা দেখা যায় না। ঠিক আছে, এটা অ্যান্সার ঠিকই হবে। এখানে অ্যাকচুয়ালি যে অ্যান্সারটা হবে, কমিশন যে অ্যান্সারটা দিয়েছে এটা ঠিক দিয়েছে। এবার এটা আমরা দেখে নিচ্ছি। দেখুন প্রুফ, এখানে দুটো প্রুফ অ্যাড করে রয়েছে। একটা হচ্ছে আপনার ক্লাস 12-এর বুক, এটা হচ্ছে ইয়েশপাল সিং স্যারের বুক। ঠিক আছে, এখানে দেখুন সোর্স রিজনের কথা বলা হয়েছে, ইকোনমিক কনসিকুয়েন্সে দেখুন দ্য সোর্স রিজন হ্যাজ ইকোনমিক বেনিফিট। দেখুন ইকোনমিক বেনিফিট হয় যখন পপুলেশন মাইগ্রেট করে চলে যায়। রেমিটেন্স মানে যে আয় করে টাকাটা, সেটা কিন্তু কোথায় পাঠানো হয়? দ্য রেমিটেন্সেস রিসিভড ফ্রম ইমিগ্রেন্টস ডায়াসপোরা টু হোম কান্ট্রিজ বেনিফিট দ্য সোর্স কান্ট্রি। বুঝতে পারছেন? These remittances are major source of building foreign exchange reserves. In year 2018, Indian diaspora sent back home $80 billion US. Punjab, Kerala, Tamil Nadu, etc. received significant foreign remittances. বুঝতে পারছেন? তো এখানে ইকোনমিক এটা হয়, কিন্তু বেনিফিটটা হয় সোর্স রিজনে। এটা একটা প্রুফ রয়েছে, প্লাস এটা ন্যাশনাল রেমিটেন্সও এটা কিন্তু হয়, উন্নত হয় সোর্স রিজনে। যদিও বা ফরেন থেকে যে এক্সচেঞ্জটা হয় টাকাটা, সেটা তুলনামূলকভাবে ন্যাশনালে মানে ইন্ডিয়ার ভেতরে যদি হয় সেটা তুলনামূলকভাবে কম, কিন্তু হয়, বেনিফিট তো হয় সোর্স রিজনে। ওকে, আমরা আর একটা সোর্স এই মানে রয়েছে, প্রুফ রয়েছে, সেটা হচ্ছে আপনার এনসিইআরটি বুক থেকে ক্লাস 12-এর। দেখুন ইন্ডিয়া পিপল অ্যান্ড ইকোনমি, এখানেও কিন্তু ইকোনমিক কনসিকুয়েন্সেস সেম কথা লেখা রয়েছে। এ মেজর বেনিফিট ফর সোর্স রিজন ইজ দ্য রেমিটেন্স সেন্ড বাই দি মাইগ্রেন্ট। এটা কিন্তু হয়। ঠিক আছে, তো এখানে আমরা মানে বুঝতে ভুল করছি মনে হচ্ছে। তো এটার অ্যান্সারটা মনে হচ্ছে কমিশন ঠিকই দিয়েছে, অপশন নাম্বার সি। এটা মনে হয় চেঞ্জ হবে না, আমার যতদূর সম্ভাবনা চেঞ্জ না হওয়ারই কথা। বাকি যে 3টে কোশ্চেন্স আমি প্রোভাইড করলাম আপনাদের প্রুফ দিয়ে, এগুলো কিন্তু অবশ্যই চেঞ্জ হবে। এবং এই কোশ্চেনটার মনে হচ্ছে অ্যান্সার কি মানে মার্কস সবাই পাবে এই কোশ্চেনটার, +1 সবার ক্রেডিট হয়ে যাবে আশা করি। আর বাকি যে দুটো কোশ্চেন রয়েছে, এই দুটো কোশ্চেন যদি আপনি ডি করে থাকেন এই কোশ্চেনটা, তাহলে অবশ্যই মার্কস ক্রেডিট হয়ে যাবে, আপনার মার্কস বাড়বে। এবং ফার্স্ট যে কোশ্চেন, এটা তো চোখ বন্ধ করে বাড়ার কথা। ঠিক আছে, তো এটার কোশ্চেনেরও কিন্তু মার্কস আপনারা পেয়ে যাবেন, ওসিয়ানিক হ্রাস হবে। তো আমরা এতটুকুই এখানে ডিসকাস করলাম, আর আমাদের মনে হয় কোশ্চেন নেই। যদি আপনার কোনো আরও কিছু ডাউটফুল কোশ্চেন থাকে, মনে হয় সন্দেহ আছে কোশ্চেনে, তো অবশ্যই কমেন্ট করে জানান। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। তো আমরা আর একটা জিনিস এখানে ডিসকাস করে নিই। অনেকেই আপনারা জানতে চাইছিলেন যে অবজেকশন কখন করতে পারবো কোশ্চেনগুলোতে। তো অবজেকশন উইন্ডো ওপেন হয়ে যাবে 20 তারিখ। ঠিক আছে, 20 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত আপনারা করতে পারবেন। আর এটা মনে হচ্ছে ক্লাস 9, 10 এবং 11, 12 দুটোর জন্যই আপনারা করতে পারবেন। ঠিক আছে, তো অ্যান্সার কিটা চলে আসবে 11, 12-এর, তখন আপনারা সমস্ত কিছু দেখে নিয়ে কিন্তু এই 25 তারিখের মধ্যে করতে পারবেন। আর ফি দেখতে পাচ্ছেন 100 টাকা করে লাগবে একটা কোশ্চেনের জন্য, 100 টাকা। আর রিফারেন্স দিবেন একটা কোশ্চেনের জন্য অন্তত 2টো। ঠিক আছে, মিনিমাম 2টো রিফারেন্স দিবেন। আর স্ট্যান্ডার্ড বুক, অবশ্যই স্ট্যান্ডার্ড বুক থেকে দিবেন, কোনো নোটস বা অন্য কিছু থেকে দেবেন না। ঠিক আছে, বা ইন্টারনেট থেকে কোনো গুগলের থ্রুতে বা চ্যাটজিপিটির থ্রুতে আপনার কোনো ইনফরমেশন পেলেন, সেগুলো কিন্তু অ্যাকসেপ্টেবল না, সেগুলো গ্রহণযোগ্য হবে না। আপনারা অবশ্যই কিন্তু বই থেকে দিবেন, যে বইগুলো আপনি দেখালাম এখানে, যেমন এনসিইআরটি বুক রয়েছে, তাছাড়া এই বই, এই যে বুকটা রয়েছে খুল্লার স্যারের, এই বইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বুক। দেন সবিন্দ্র সিং স্যারের বুক, এই সব বুকগুলো কিন্তু অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, অ্যাকসেপ্ট করে নেবে। তো আজকে এই ভিডিওতে এতদূর পর্যন্তই। যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক দিয়ে দিবেন। এবং এখনো পর্যন্ত যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল না জয়েন করে থাকেন, তাহলে অবশ্যই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে জয়েন হয়ে যাবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংকস আ লট। দেখা হবে নেক্সট ভিডিওয়।